বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি জেবা আক্তার আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়টি ষষ্ঠ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা। আমরা এখান থেকে যে শিখন ফল পাবো সেগুলো হচ্ছে মোলের ধারণা ব্যাখ্যা করে গাণিতিক হিসাব করতে পারবো, নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবো। আজকে আমরা এই দুইটা সমস্যাকে, এই দুইটি শিখন ফলকে নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা এই দুটি বিষয় জানবো। আবারও বলছি, মোলের ধারণা ব্যাখ্যা করে গাণিতিক হিসাব করতে পারবো, নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবো। এবার আসো শিক্ষার্থীরা, আমরা জেনে নিই মোল কি। আমি যদি এক গ্লাস পানি নিই, একটা গ্লাসে এক গ্লাস পানি নিই, তাহলে তুমি সহজে আমাকে উত্তর, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই গ্লাসে কি আছে, তুমি বলবা, আমি যদি জিজ্ঞেস করি এই গ্লাসে কি আছে, তুমি বলবা পানি। আর আমি যদি জিজ্ঞেস করি এখানে কয় গ্লাস পানি আছে, তুমি উত্তরে বলবা যে ম্যাডাম এক গ্লাস পানি আছে। আবার সেম একইভাবে ওই গ্লাসে আমি যদি এক গ্লাস শরবত নেই, তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি এখানে কি আছে, তাহলে তুমি বলবা শরবত আছে। আর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কতটুকু, কয় গ্লাস বা কতটুকু শরবত আছে, তাহলে তুমি আমাকে অ্যান্সার করবা এক গ্লাস শরবত আছে। ঠিক একইভাবে মোট পদার্থের পরিমাণ রসায়নে পদার্থের পরিমাণকে বোঝানোর জন্য একটি এককের প্রয়োজন হয়, সেই এককটা হচ্ছে মোল। যেমন তুমি এখানে শরবত বা পানি, তার একটা নির্দিষ্ট পরিমাণ বোঝানোর জন্য এক গ্লাস ব্যবহার করেছো। সেম একইভাবে রসায়নে মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক, অর্থাৎ আমরা একটা পদার্থকে পরিমাপ করব, তার জন্য আমরা মোল শব্দটা ব্যবহার করব। মোলের আরেকটি সংজ্ঞা আছে যেটা আমাদের জানা খুবই জরুরি, সেটা হচ্ছে রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর বা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে এক মোল বলা হয়। আবারও বলছি, রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে, আমরা জানি পরমাণু হচ্ছে যাকে ভাঙা যায় না, যাকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পাই। সেই পরমাণুর পারমাণবিক ভরগুলো আমরা চতুর্থ অধ্যায়ে যখন পর্যায় সারণী পড়েছি তখন আমরা শিখেছি যে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কার্বনের 12, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14, সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5, এই যে পারমাণবিক ভরগুলো শিখেছি, সেই পারমাণবিক ভরের কথা বলা হয়েছে। তাহলে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে, অণু কাকে বলে, যাকে ভাঙলে এক বা একাধিক পরমাণু পাওয়া যায়। সেই অণুর ক্ষেত্রে হবে আণবিক ভর, তাকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে আমরা বলবো এক মোল। এখন আসো আমরা দেখি কয়েকটা উদাহরণ মোলের। কার্বনের ক্ষেত্রে তার পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। শিক্ষার্থীরা খেয়াল করো, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তার সাথে আমি গ্রাম এককটা অ্যাড করে দিয়েছি। যখনই পারমাণবিক ভরকে আমি গ্রাম এককে প্রকাশ করেছি তখনই আমি তার পাশে লিখবো এক মোল। আবার কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইড একটা অণু, কারণ একে ভাঙলে কার্বন ও অক্সিজেন দুইটা পরমাণু পাওয়া যায়। তাহলে এর আণবিক ভর 12, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2 44, একে গ্রাম এককে প্রকাশ করেছি, তাহলে এটা হচ্ছে তার এক মোল। আবার দেখো পানির আণবিক ভর, পানির হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের পরমাণু 2টা আছে, তাহলে 2 দিয়ে গুণ, যেহেতু এর সাথে অক্সিজেন যোগ হবে, কারণ অণুর ক্ষেত্রে তার পারমাণবিক আণবিক ভরটা বের করার সময় পারমাণবিক ভরগুলো পরপর যোগ হয়। তাহলে যোগ 16, 18 গ্রাম, 18 বের হয়েছিল, তাকে আমি গ্রাম এককে প্রকাশ করেছি, তাহলে এটারও হচ্ছে এক মোল। নাইট্রোজেনের আণবিক ভর, নাইট্রোজেনের এখানে 2টা পরমাণু আছে, তাহলে নাইট্রোজেনের একটার ভর 14, 2টার ভর 14 দুগুণে 28 গ্রাম, এক মোল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, কার্বন একটা পরমাণু, তার পারমাণবিক ভরকে আমি গ্রামে নিয়েছি। এখন যদি আমি বলতাম ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 গ্রাম,
তাহলে তুমি যখনই গ্রামে নিতা তখনই বলে ফেলতো 1 মোল। আবার এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 12.16.2, তাহলে 12 যোগ 16 ইন্টু 2 44 গ্রাম বের হয়েছে, 44 গ্রাম বের হয়েছে। আমি যখনই গ্রামে নিয়ে যাচ্ছি, এমনি নর্মালি অঙ্কটুকুর হিসাব কিন্তু 44, কিন্তু যখনই তাকে আমি গ্রাম এককে কনভার্ট করে দিলাম তখনই 44 গ্রাম হয়ে গেছে তার 1 মোল। আবারও খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, পানির এর আণবিক ভর হচ্ছে 18, কিন্তু যখনই এই 18 সাথে আমি গ্রাম এককটা লিখে দিয়েছি তখনই এই 18 গ্রাম, শুধু 18 কিন্তু তার 1 মোল না, কিন্তু যখনই 18কে গ্রাম এককে নিয়ে গেছি তখনই সেটা হয়ে গেছে 1 মোল। নাইট্রোজেনের আণবিক ভর, এখানে প্রশ্ন হচ্ছে আণবিক ভর কেন, কারণ নাইট্রোজেনের এখানে একটা পরমাণু না, একাধিক পরমাণু আসছে, একাধিক পরমাণু মিলিয়ে অণু গঠিত হয়। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম নিয়ে নিয়েছো 1 মোল। সেম একভাবে আমরা যদি যেমন সালফিউরিক অ্যাসিড এটার ভর বের করলে এটা 98 গ্রাম 98 বের হতো আণবিক ভর, কিন্তু যখন আমরা গ্রাম লিখলাম তখন সেটা সমান লিখতে হবে 1 মোল। দ্যাট মিনস যে কোনো পারমাণবিক ভর বা আণবিক ভরকে আমরা যখনই গ্রাম এককে কনভার্ট করে দিব, যখনই গ্রাম এককে প্রকাশ করব তখনই সেটা হয়ে যাবে 1 মোল। এরপরে আমরা এই মোল থেকে আরো কিছু বিষয় শিখব, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোলে যে পরিমাণ পদার্থ থাকছে, আমরা কোনো পদার্থের গ্রামকে আণবিক ভরকে আমরা যখন গ্রাম এককে প্রকাশ করছি 1 মোল হচ্ছে। 1 মোল পদার্থে অণু পরমাণু কয়টা থাকে সেটার হিসাব শিখব এবং তার আয়তন সম্পর্কে শিখব। শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম আমরা পরমাণু অণুর সংখ্যা নির্ণয় করা এবং মোলার আয়তন বের করা শিখবো এই মোল থেকে। এখন আমরা সেই বিষয়টাতেই চলে যাচ্ছি। আমরা 1 মোলের ওখান থেকে আমরা যে সংজ্ঞা পেয়েছিলাম সেখান থেকে আমরা এখানে সংখ্যা, পরমাণুর সংখ্যায় চলে যাব। 1 মোল পদার্থের পরমাণুর সংখ্যা অথবা অণুর সংখ্যা, এখানে বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই সংখ্যাটা আবিষ্কার করেছিলেন, এই জন্য এই সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল পদার্থের পরমাণুর সংখ্যা অথবা অণুর সংখ্যা হবে 6.023 10 to the power 23। আবারও বলছি 6.023 into 10 to the power 23, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়, কারণ বিজ্ঞানী অ্যাভোগাড্রো এটা আবিষ্কার করেছিলেন। এবার আমরা 1 মোল কার্বন সমান জেনেছিলাম 12 গ্রাম। 1 মোল কার্বন সমান জেনেছিলাম 12 গ্রাম। তাহলে 1 মোল কার্বন অর্থাৎ 12 গ্রাম কার্বনে 6.023 10 to the power 23টি পরমাণু থাকবে। মনে থাকতে হবে এটা পরমাণুর ক্ষেত্রে পরমাণুর সংখ্যা, অণুর ক্ষেত্রে অণুর সংখ্যা। পরমাণু এটা একটা পরমাণু, তাহলে এখানে থাকবে পরমাণুর সংখ্যা, আর এখানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা অণু, এখানে থাকবে অণুর সংখ্যা। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম, সুতরাং 6.023 10 to the power 23টি অণু এখানে থাকবে। আবার আমরা আয়নের ক্ষেত্রেও যদি একই কোশ্চেন আসে, 1 মোল আয়নে কতটি আয়ন থাকবে, সেম একই সংখ্যা 6.023 10 to the power 23টি আয়ন এখানে থাকবে। এবার আমরা এই মোল থেকে মোলার আয়তন বের করা শিখব। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে, 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে তাকে আমরা বলবো ওই গ্যাসের মোলার আয়তন। প্রমাণ অবস্থায় এই আয়তনটা হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে 1 মোল কার্বন 12 গ্রাম, আয়তন কত হবে 22.4 লিটার। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত 44 গ্রাম, 22.4 লিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এর উপর আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, বলেছিলাম যে মোল সংখ্যা থেকে আমরা কিছু গাণিতিক সমস্যা শিখব। সেই গাণিতিক সমস্যাগুলো দেখো। প্রথম গাণিতিক সমস্যায় আছে 5 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইডের 1 মোল বের করেছিলাম 44 গ্রাম। দ্যাট মিন্স 1 মোল কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44, সেটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করার কারণে সেটা 1 মোলে প্রকাশিত হয়ে গেছে। তাহলে 5 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত, এই প্রশ্নের উত্তরে আমরা এভাবে করব। 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে 44 গ্রাম। তাহলে 5 মোল
এরপরে গাণিতিক সমস্যাটাতে দেখো আমি লিখেছি 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত মোল, 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত মোল, তাহলে কত মোল এটা আমরা যেহেতু এখানে পেয়েছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে 1 মোল। 1 গ্রামে কত আর 10 গ্রামে কত আমরা হিসাব করে গাণিতিক হিসাব যদি বের করি ঐকিক নিয়মে তাহলে আমরা পেয়ে যাই 0.2272 মোল। আবার 60 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত এটা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা আগে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা বের করলাম 44 গ্রাম। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু আছে 6.023 10^23 1 গ্রামে কত আর 60 গ্রামে কত, তাহলে 60 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা 6.023 10^23 আমরা এটাকে 44 দিয়ে ভাগ করলে এই রেজাল্টটা পাবো। আবার যদি প্রশ্ন আসে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তন কত, তবে সেই ক্ষেত্রে আমরা 44 গ্রাম এর আয়তন আমরা 44 গ্রাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তন, তাহলে 44 গ্রাম এর আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 গ্রামের কত আর 5 গ্রামের কত, তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই রকম অনেক রকমের ঘুরায় ফিরায় একই ধরনের কোশ্চেন তোমাদের মোল সংখ্যা থেকে গাণিতিক সমস্যার পরীক্ষায় আসতে পারে। তবে তুমি যদি মোল কি সেই ধারণাটা তোমার ক্লিয়ার থাকে যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড 1 মোল পানি বা 1 মোল বলতে আসলে কি বুঝি, তাহলে আমরা এই ধরনের গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই সলভ করতে পারবো। এই জন্য আমাদের গাণিতিক সমস্যাগুলো খুব ভালো করে করতে হবে। আমরা যদি মোল সংখ্যাটা ভালো করে মনে রাখি যে মোল কি, তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা ইনশাআল্লাহ বাসায় আসলে আমরা পাবো। এরপরে আমরা শিখব ঘনমাত্রা নির্ণয়ের উপর কিছু গাণিতিক সমস্যা। চলো তাহলে আমরা সেদিকে যাই। ঘনমাত্রা বা মোলারিটি এই বিষয়টি আলোচনা করার আগে তোমাদেরকে আমি এই জিনিসটা আবার একটু মনে করায় দিতে চাই। দ্রবণ বলতে মূলত বোঝায় দ্রাবক আর দ্রাবণ মিশ্রণ। তাহলে দ্রবণ হচ্ছে দ্রাবক আর দ্রাবণ মিশ্রণ। এই মিশ্রণের ঘনমাত্রা বা ঘনত্ব কতটুকু হবে বা তার মোলারিটি কি হবে সেটাই আমরা বের করা শিখব। তবে এখানে আমাদের কিছু সংজ্ঞা মুখস্থ করতে হবে। 1 নম্বর হচ্ছে মোলার দ্রবণ কাকে বলে, মোলারিটি কাকে বলে, এই দুটো সংজ্ঞা আমাদের মুখস্থ করতে হবে। এজন্য আমি বলবো যে এই দুইটা দ্রবণের পরীক্ষার হলে বাচ্চারা একটা কমন ভুল করে। এখানে কিন্তু মোলার দ্রবণ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা বলতেছি হচ্ছে মোলার দ্রবণ। আর মোলারিটির ক্ষেত্রে তাপমাত্রা কোনো ফ্যাক্ট না, আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিব, এখান থেকে তোমরা অবশ্যই বইটা দেখতে পাচ্ছ। এই যে বই 115 পৃষ্ঠা এবং হচ্ছে 116 পৃষ্ঠা। আমি এই ভিডিওর সাথে এই দুইটা পৃষ্ঠার ছবি দিব এবং কিছু আন্ডারলাইন করা কিছু লাইন তোমাদের সামনে আমি দেখাই দিব, যে লাইনগুলো দেখে তোমরা এই সংজ্ঞা দুটো মুখস্থ করবা। কেন আমি মুখে বলবো, বলার থেকে তোমাদের বই থেকে দেখলে তোমাদের জিনিসটা মনে থাকবে। এবং কমন যে ভুলটা সাধারণত বাচ্চাদের হয় সেটা হচ্ছে এখানে নির্দিষ্ট তাপমাত্রা থাকে আর 1 লিটার দ্রবণ থাকে যাকে আমরা মোলার দ্রবণ বলে থাকি। আর মোলারিটির ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণের যত মোল, এখানে মোলার দ্রবণে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোল 1 লিটার দ্রবণ। আর মোলারিটির ক্ষেত্রে যত
আমাদের মনে রাখতে হবে মোলার দ্রবণ হলে 1 মোল, সেমি মোলার হলে 0.5 মোলারিটি, আর এটা হলে 0.1 মোলারিটি। এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেমি মোলার দ্রবণ, মোলার দ্রবণ যখন বলতেছে 1 মোল, আর যখন বলতেছে সেমি মোলার তখন 0.5 মোলারিটি, আর যখন বেশি মোলার তখন 0.1। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস আমরা শিখব, এই মোলারিটি বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা একটু দেখে নিই। মোলারিটি বের করার সূত্র, মোলারিটি নির্ণয়ের সূত্র S = W into 1000 m into V। S হচ্ছে পোলারিটি বা ঘনমাত্রা, বা ঘনমাত্রাকে মেনশন করবে। W হচ্ছে দ্রাবক ভর, M হচ্ছে দ্রাবের আণবিক ভর, V হচ্ছে দ্রবণ অথবা দ্রাবকের আয়তন। 1000 এর ক্ষেত্রে একটা কথা তোমরা নোট মনে রাখবা, নোট 1000 যখন আয়তন মিলিলিটারে থাকবে তখন সূত্রে 1000 ব্যবহৃত হবে, আর যখন আয়তন লিটারে থাকবে তখন সূত্রে 1000 ব্যবহৃত হবে না। এই সূত্রটা তোমাদের বইয়ে পোলারিটি না লিখে এরকম লেখা হয়েছে W = S m V / 1000, অর্থাৎ এখানে দ্রাবকের ভর বের করার সূত্র হিসেবে তোমাদের বইয়ে দেখানো আছে। তাহলে চলো এটার উপরে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা ওই সূত্রের উপর নির্ভর করে একটা গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। 250 ml আয়তনিক ফ্লাক্সে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করা হলো, দ্রবণের মোলারিটি কত? তাহলে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে মোলারিটি বের করতে বলছে। তাহলে মোলারিটি বের করার জন্য আমি এখানে সূত্রের এখানে দেখি কি কি দেওয়া আছে। 250 ml যেটা মিলিলিটারে আছে সেটা হচ্ছে আয়তন, তাহলে এখানে আয়তন V হচ্ছে 250 ml। আবারও খেয়াল করো 250 ml, এই mlটা হচ্ছে তার আয়তন, এই mlটা হচ্ছে তার আয়তন, তাহলে V 250 ml। আয়তনিক ফ্লাক্সে 220 গ্রাম, গ্রাম হচ্ছে তার যে দ্রবণ দিয়ে আমরা দ্রবণটা বের করছি তার ভর। তাহলে এখানে ভর গ্রাম দেখে সেটাকে আমরা ভর কাউন্ট করব। তাহলে ভর W হচ্ছে 20 গ্রাম। আণবিক ভর, আমাকে যে রাসায়নিক পদার্থটা দেওয়া থাকে সেটা হচ্ছে তার আণবিক ভরটা আমরা বের করব। সোডিয়াম কার্বনেটের ভর 23, সোডিয়াম 23, তার পরমাণু 2টা, 2 দিয়ে গুণ, কার্বন 12 প্লাস 12 আর অক্সিজেন 16 ইনটু 3, মানে টোটালটা যোগ করলে আমরা 106 গ্রাম। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি 106 গ্রাম শব্দটা লেখার কারণে এখানে কিন্তু ইকুয়াল 1 মোল লিখেছি, কারণ সোডিয়াম কার্বনেটের 1 মোল মানে হচ্ছে 106 গ্রাম, কারণ তার আণবিক ভর এটা। তার আণবিক ভরকে আমি গ্রাম এককে প্রকাশ করার কারণে সেটা 1 মোল হয়ে গেছে। এবার মোলারিটি কত সেটা আমরা বের করব। আমরা জানি S = W × 1000 m/V। আমরা W এর মান বসাবো, 1000 থাকবে, m এর মান বসাবো, V এর মান বসাবো, তারপরে ক্যালকুলেশন করলে এটা
উপকার করবে ষষ্ঠ অধ্যায়ের প্রাথমিক জিনিসগুলো বোঝার জন্য। আমি বলবো যে খুব ভালো করে ভিডিওটা দেখবা। যদি কোনো রকম সমস্যা ফিল করে অবশ্যই কমেন্টসে জানাবা যে ম্যাডাম এই জায়গাটা সমস্যা হচ্ছে। আমি কমেন্টসে চেক করি, তোমরা কেউ তেমন কোনো কমেন্টস করো না। তো তোমরা সমস্যাগুলো ফিল করলে অবশ্যই ম্যাডামকে যোগাযোগ করবা, ম্যাডামকে কমেন্টসে জানাবা যে ম্যাডাম এই সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি না, তাহলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমি আজকে যেই গাণিতিক সমস্যাগুলো তোমাদেরকে দেখালাম বা যেই বিষয়গুলো আলোচনা করলাম, তার উপরে বইয়ে দেখবা অনেকগুলো গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা। এই জন্য তোমাদের বাড়িতে বা নিজে করো, বাসায় বসে এই কাজগুলো করবা। সেগুলো হচ্ছে বাড়ির কাজ সমস্যা সমূহ তোমাদের বইয়ের পৃষ্ঠা 112 থেকে 119 নম্বর পৃষ্ঠায় যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা। যদি সমস্যা হয় আবারও বলছি কমেন্টসে জানতে চাবো ম্যাডামের কাছ থেকে। আমি যখন পারি অবশ্যই